আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শীঘ্রই সারা দেশে চলমান তাপপ্রবাহের উল্লেখযোগ্য পরিবর্তনে পূর্বাভাস নেই, ক্ষতির মুখে চুয়াডাঙ্গা সহ দেশের দক্ষিণাঞ্চলের কৃষি। রাঙ্গামাটির সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ৬ শ্রমিক নিহত, হতাহতরা কাজ করছিলেন সীমান্ত সড়ক নির্মাণে। শেয়ার বাজারে টানা সূচকের পতন ঘটিয়ে সংঘবদ্ধভাবে কারসাজি হচ্ছে বললেন বিএসইসি চেয়ারম্যান, বৃহস্পতিবার থেকেই পদক্ষেপ। ৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের সম্পর্ক জোরদারে চুক্তির পাশাপাশি যোগ দেবেন ইউএনএসক্যাপের সম্মেলনে। ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পুরস্কার নিয়ে দেশে ফিরলেন রিজওয়ানা চৌধুরী বন্যা, গুণী এই সঙ্গীত শিল্পীকে বিমানবন্দরে সংবর্ধনা। এবং মোস্তাফিজের আইপিএল খেলা এই মুহূর্তে জরুরি মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা, লিগে জায়গা করে দেওয়ার সুপারিশ। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের মংলায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি। এপ্রিল মাস জুড়েই তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আক্তার হোসেনের রিপোর্ট। বৈশাখে নেই কালবৈশাখী ঝড়ের আভাস, রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। সকাল থেকেই যেন আগুন ঝরাচ্ছে সূর্য, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। টানা তাপদাহে স্বাভাবিক জীবনযাত্রাও যেন ব্যাহত হচ্ছে। একটু বৃষ্টির জন্য অপেক্ষায় সবাই। গাড়ি চালায় তো আমাদের অনেক কষ্ট হয় বাবা, এই রোদের ভিতরে একটা খেপ না হইলে আর একটা খেপ মারতে পারি না। আসার জন্য গরম, এই গরমে চলাচলতেই তো কষ্টকর, খুব কষ্ট হইতেছে। এখন পানি খাওয়া খুব দরকার। প্রকৃতি যেভাবে বিরূপ ভাব করছে, তাহলে আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমি আর বিকল্প কিছু মনে করতেছি না। তবে গাছগাছরা বেশি করে লাগান, পুকুর খনন করেন এবং নদী নালা যাতে করে হেফাজত থাকে, সেই হিসেবে প্রত্যেকে আমাদের দায়িত্ববোধটা যেতে হবে, দায়িত্ববোধটা বাড়াতে হবে। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা সহ্য করতে হবে আরও কয়েকদিন। চলমান হিট অ্যালার্টও বাড়তে পারে। ৪৮ ঘন্টা পরে তাপমাত্রা কিছুটা প্রশমিত হতে পারে, তো তাপপ্রবাহ যাবে না। যেহেতু যেখানে তীব্র আছে সেখানে কিছুটা কমতে পারে তাপমাত্রা। ৩ মাস জুড়ে থাকবে। আপনার তাপমাত্রা কমানোর জন্য বা হিটের প্রশমনের জন্য তীব্র কালবৈশাখী ঝড় দরকার, যেটা ব্যাপকভাবে তাপমাত্রা কমাবে এখন যে অবস্থা আছে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে, ওই তীব্র কালবৈশাখী ঝড়ের আপাতত কোনো আশঙ্কা নেই। তীব্র গরমে নাকাল মানুষদের স্বস্তি দিতে সড়কে পানি, শরবত ও স্যালাইন বিতরণ করছে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তো এটা জনজীবনটা খুব অসহ্য হয়ে গেছে। এটা সামান্য যেন আমরা দূর করতে পারি, সেটার উদ্দেশ্যে আমরা এই সামান্য একটা প্রয়াস সৃষ্টি করেছি। বিনামূল্যে শরবত, বিনামূল্যে পানি, এগুলো বিতরণ করতেছি যেন জনজীবনের সামান্য একটু স্বস্তি ফিরে আসে। এক গ্লাস শরবত খেয়ে তো 10 টাকা লাগে একটা মানুষের, তো সেখানে যদি আমরা এক গ্লাস পানি বা এক গ্লাস শরবত দিয়ে সেই মানুষটাকে সাধারণ অবস্থায় যদি ক্লান্তিটা দূর করতে পারি, একটা মানুষ খেয়ে মন থেকে যদি মানসিক প্রশান্তি, এমনিতেই দোয়া দিবে। এখন যত গরমে হোক, যত কষ্ট হোক, পেটের দায়িত্ব ঘোরাই লাগবে। দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
তাপপ্রবাহে ক্ষতির মুখে দেশের কৃষি, বিশেষ করে চুয়াডাঙ্গা সহ দক্ষিণাঞ্চলে পড়ছে বোরো ধান, ফল ও সবজি। দাবদাহ চলতে থাকলে চরম ক্ষতির মুখে পড়তে পারেন কৃষিজীবীরা। এই পরিস্থিতিতে বিশেষ পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েকদিন যাবৎ বয়ে যাচ্ছে অতি তাপপ্রবাহ। প্রতিদিনই 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে পানির স্তর 15 ফুটের কাছাকাছি নিচে নেমে গেছে। স্যালো মেশিন দিয়ে পানি তোলা কঠিন হচ্ছে। বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে। কিছু ধান দুগ্ধ আর কিছু ক্ষীর অবস্থায় আছে। ধান পর্যাপ্ত পানি না পেলে চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফুলকপি সুফ্রিজ আছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে, আর গরমে মানুষই বাঁচছে না, কপি বাঁচে কিভাবে? ফসলের ক্ষেত্রে সব রোদে পুড়ে যাচ্ছে। ব্যাপক খরার কারণে অতিরিক্ত সেচ লাগছে, সেচ দিয়েও ধান টিকানো যাচ্ছে না। কোনো লতা খ্যাতমাত কোনো ফল ফাকড় কিছুই হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো বাড়ি ঘর দূর নাই, গরমে রাখবো, পানি দিয়েও পাচ্ছে না টাকাতে। জেলায় 35,720 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,19,796 মেট্রিক টন। সবজি চাষ হয়েছে 6,500 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,59,810 মেট্রিক টন। 5 থেকে 7 সেন্টিমিটার পানি যাতে করে খেতে থাকে এবং ফুলের পরাগায়নের সমস্যা না হয় এবং দানা গঠন ভালো হয়, এই জন্য পরামর্শ দিচ্ছি। ফলে বিশেষ করে আমের সেচ প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি। মালচিং, সবজি খেতে যাতে মালচিং করা হয় আর্দ্রতা ধরে রাখার জন্য, এবং ফল গাছে মাঝে মাঝে সেচ প্রদান করা, এবং এইভাবে আমাদের মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি। অতি তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে ফসল রক্ষায় পরামর্শ ও প্রণোদনার ব্যবস্থা করার দাবি কৃষিজীবীদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 6 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন 7 শ্রমিক। বুধবার বিকেলের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি জানান, হতাহতদের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। ওই শ্রমিকরা সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বলে জানান তিনি। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। শেয়ার বাজারে টানা সূচক পতনে কারসাজির প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সূচক পতনে বড় ভূমিকা রাখে এমন কিছু শেয়ারের দাম সংঘবদ্ধভাবে কমিয়ে কিছু লোক নিজেরাই এসব শেয়ার কিনে নিচ্ছে। সার্ভিলেন্সে নিশ্চিত হওয়ার পর আগামীকাল থেকেই এই প্রতারণা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পরাগ কাসেম জানাচ্ছেন, গত 12ই ফেব্রুয়ারি থেকে অনেকটা ধারাবাহিক দরপতন চলছে দেশের 2 শেয়ার বাজারে। 11ই ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান সূচক ছিল 6,447 পয়েন্ট। বুধবার এই সূচকটি নেমে এসেছে 5,578 পয়েন্টে। এই সময়ে ডিএসির সূচক হারিয়েছে 869 পয়েন্ট। এতে অনেক শেয়ারের দাম অর্ধেকে নেমে গেছে। টানা দরপতনের পেছনে বড় কোনো কারণ খুঁজে পাচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা BSEC। ক্যাপিটাল মার্কেটে ধরেন যারা পার্টিসিপেন্ট আছে সবার সাথেই আমাদের আলোচনা হয়েছে। কেউই আমাদের তেমন কোনো স্পেসিফিক সুপারিশ করতে পারছে না যে এইটা করলে হয়তো ঠিক হয়ে যাবে। আমরা কিছু খুঁজে পাচ্ছি না। এখানে আমাদের যেটা আমরা একটু ধারণা করেছিলাম যে ফ্লোর প্রাইস ওঠার আগে তো 6,200-300 ছিল। এটা ফ্লোর প্রাইসে যেহেতু অনেকে 1-1.5 বছর আটকে ছিল, তারা টাকা পয়সা লাগে অনেকের, সেটার একটা ইম্প্যাক্ট আসবে, সে 400-500 পয়েন্ট কমবে। তো সেইটার একটা ধাক্কা হয়তো লাগছে। আরেকটা হচ্ছে এখানে বিদেশি বিনিয়োগগুলো হঠাৎ করে ফরেন এক্সচেঞ্জের যে রেটটায় ওরা বিনিয়োগ নিয়ে আসছিল, এক্সচেঞ্জ রেট ভোলাটিলিটির জন্য ওরা এখান থেকে উইথড্র করছে। তবে সূচক পতনে কারসাজির প্রমাণ পেয়েছে কমিশন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক শিবলি রোবায়েতুল ইসলাম। এরকম একটা কিছু আমরা হয়তো আজকে করব, যেটার ইম্প্যাক্ট কালকে আসবে। সেটার মাধ্যমে আমরা কিছু লোক ইচ্ছাকৃতভাবে ইন্ডেক্স মুভার শেয়ারগুলোকে কম দামে বিক্রি করে আবার নেটিং করে ওটাকে প্যানিক ক্রিয়েট করায়, কম দামে বিক্রি করে আবার ওটাকে কিনে নেয়। এই জিনিসটা আমাদের সার্ভেলেন্সে ধরা পড়েছে
যার জন্য আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু টাকা দিয়ে ইন্ডেক্স মুভার শেয়ার দিয়ে ইন্ডেক্সটাই খালি ফেলে দেওয়া হচ্ছে। টার্নওভার কিন্তু আপনি দেখবেন 500-600 কোটিই আছে, সবাই ভয় পায় ইন্ডেক্স পড়ে গেলে। ওই কাজটা তারা করছে। আগের দিন রাতে ওয়েবসাইটে নিজস্ব কিছু ওয়েবসাইটের লোকদেরকে দিয়ে প্যানিক ক্রিয়েট করান, কিছু স্ক্রিপ্ট নিয়ে কথা বলে প্রভাবিত করেন। বিএসইসি চেয়ারম্যান বলেছেন, শেয়ার বাজারে ওঠানামা স্বাভাবিক ব্যাপার হলেও যে কোনো কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সরাসরি ট্রেন যাত্রা ভাড়া না বাড়লেও রেয়াতি সুবিধা প্রত্যাহার করায় যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে। এটি কার্যকর হবে 4 মে থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আর্থিক চাপ ও লোকসান কমাতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা। মিথিলা নাজরিনের রিপোর্ট। 1992 সাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ দূরত্ব ভেদে টিকিটের দামে শতকরা হিসেবে বিভিন্ন পরিমাণ অর্থ যাত্রীদের জন্য ছাড় দিত, যা এখন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই ভাড়াটি এখন পরিশোধ করতে হবে যাত্রীদেরকেই। 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করলে বাড়তি ভাড়া গুনতে হবে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের। বিষয়টি নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী 4 মে কিংবা তার পরবর্তী সব ট্রেনের টিকিটের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে। যারা এ সময় টিকিট সংগ্রহ করতে এসেছেন তাদেরকে এখন থেকেই গুনতে হচ্ছে এই বাড়তি ভাড়া। আমার বাসা হচ্ছে রংপুরে, আমার কর্মস্থল চিটাগাং। তো আমার প্রথমে রংপুর থেকে ঢাকা আসতে হয়, তারপর আবার হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যেতে হয়। এটা তো বুঝতেছেন আপনারা কতটা আমার জন্য কস্টলি হয়ে যাচ্ছে। 220 টাকার মধ্যে 250 টাকা কোনো বিষয় না, যদি আপনার ট্রেনের মান উন্নয়নটা ভালো করে আর কি। এরই মাঝে স্টেশন টু স্টেশন রেয়াতি সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে বিপণন বিভাগ। বড় বড় শহরে যারা যাতায়াত করে এবং তারা যে শহরতলি অঞ্চলে থাকে তাদের কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে না, এবং 1 থেকে 100 কিলোমিটারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে না। শুধুমাত্র ঢাকা থেকে অথবা অন্য দূরত্ব যেখানে মোর দেন 100 সেখানে কিন্তু ভাড়ার একটা বৃদ্ধি হচ্ছে। তো এটা একটা দেখুন সাধারণ মানুষের উপরে কিন্তু চাপটা পড়তেছে, যারা দূরে যাবে তাদের হয়তো 10-20 টাকা বাড়বে। এর পাশাপাশি ভাড়া বাড়ানো হচ্ছে ট্রেনে অতিরিক্ত সংযোজিত কোচ ও আবেদনের মাধ্যমে রিজার্ভ করা টিকিটেরও। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 1টার কিছু পর ব্যাংককের ডন মোয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী আনুতিন চার্নাভিরুকালের অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও তাকে গার্ড অব অনার প্রদান এবং 19 রাউন্ড গান স্যালুট দেয়া হয়। এর আগে বাংলাদেশ সময় সকাল 10:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 24 থেকে 29 এপ্রিল পর্যন্ত সফরে প্রধানমন্ত্রী থাইল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি করার পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAPের 80তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় মন্ত্রী এমপিদের স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে অগ্নি সন্ত্রাসের আশঙ্কা দেখা দেয়। এজন্য জনগণের সম্পদ রক্ষার দায়িত্ব আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ মাঠে থাকলে বিএনপি মানসিকভাবে বাধা পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এজন্য বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে, ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরে বিমানবন্দরে বিশেষ সংবর্ধনা পেয়েছেন উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে গুণী এই সঙ্গীত শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। চকর মালিথা জানাচ্ছেন। বন্ধু দেশ ভারত থেকে বহুবার দেশে ফিরেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কিন্তু এবারের ফেরা ভিন্ন রকম। এই ফেরা বাংলাদেশের জন্য গৌরবোজ্জ্বল এক অধ্যায়। তাই তো বিমানবন্দরে বিশেষ ফুলেল সংবর্ধনা। গত সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে দেশে ফিরলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়োজনে বিশেষ এই সংবর্ধনা। দেশের মুখ উজ্জ্বল করে সবিনয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের অনুভূতির কথা জানালেন বিশিষ্ট এই সঙ্গীত শিল্পী। নিঃসন্দেহে অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে। তো নেমে আমি এই সম্বর্ধনাটা পেয়ে একদম কি বলবো আপ্লুত। আর বিমান বাংলাদেশকে কৃতজ্ঞতা জানাতে চাই। তো শ্রোতাদের কাছে শিল্পীকে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব চ্যানেল আই সেটা সাংঘাতিকভাবে করে, এবং আমি তো মনে করি চ্যানেল আই আমার পরিবার। গুণী এই শিল্পীকে বহন করে আনা বিমানের পাইলট নিজেকে মনে করছেন সৌভাগ্যবান। আজকেরটা বিশেষ এই কারণেই যে বাংলাদেশের নারী শক্তি কোন পর্যায়ে চলে গেছে সেটা এখন আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি, যে পদ্মশ্রীর মতন পদক আমাদের দেশ থেকে নারীরা পাচ্ছেন এবং দেশকে পুরো বিশ্বের কাছে এভাবে তুলে ধরতে পারছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওনার এই সম্মানের সামান্য কিছু অংশীদার হতে পেরেছে, সেই জন্য আমরা গর্বিত। সঙ্গীতের মাধ্যমে নিজের মোহনীয় শিল্পী সত্তাকে পৃথিবীর বহু প্রান্তে ছড়িয়ে দেওয়া এই শিল্পী রবীন্দ্রসঙ্গীত চর্চাকে নিয়ে গেছেন ভিন্ন পর্যায়ে, যা দেশের সাংস্কৃতিক জাগরণে রাখছে অনন্য ভূমিকা। গুণী এই শিল্পীকে বাংলাদেশ সরকারও সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করেছেন আগেই। সবারে আমি নমি যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারি পরিচয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। সংবাদের পরবর্তী অংশে কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে অবৈধভাবে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক, নির্বাচন কমিশন সহ 3 জনকে এই তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে স্থানীয় ভোটার হামিদুর রহমান রিট করেন। এতে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা কতজন রোহিঙ্গা কক্সবাজারের নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তা খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়। অন্য এক আদেশে মহামান্য হাইকোর্টকে আগামী 6 জুনের ভিতরে এই বিষয়ে মানে টোটাল কক্সবাজার জেলায় কতজন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে রোহিঙ্গা ভোটার, এই বিষয়ে একটি রিপোর্ট দিয়ে সেটা মহামান্য হাইকোর্টে সাবমিট করার জন্য নির্দেশ দিয়েছেন। আজকের এই আদেশের ফলে আমি মনে করি যারা রোহিঙ্গা ভোটার হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে এই ভোটার তালিকা থেকে বাদ দিবে এবং আগামী 6 জুনে আমরা রিপোর্টে পুরা কক্সবাজার জেলার সিনারিটা বিস্তারিত দেখতে পারবো। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পরে জানিয়ে দিচ্ছি গাজা ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 79 ফিলিস্তিনি নিহত। অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। দেশে মাত্র 5% শারীরিক প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে শ্রমবাজারে প্রবেশযোগ্যতা ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতে বলেছেন সংশ্লিষ্টরা। তা না হলে এদের দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। শারীরিক প্রতিবন্ধী 19 বছরের খুকু আক্তার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকলেও আর্থিক সঙ্গতি না থাকায় তা পূরণ হয়নি।
অদম্য মনোবলে নিজেকে স্বাবলম্বী করতে সূচিকর্মে জীবিকা নির্বাহে আত্মনিয়োগ করেছে খুকু। এভাবেই প্রতিবন্ধী বাবা এবং এক ভাইকে সাথে নিয়ে টিকে থাকার লড়াই চলছে খুকু আক্তারের। আমি তো শারীরিকভাবে প্রতিবন্ধী, কিন্তু আমি তো কাজের দিক দিয়ে কোনো দিক দিয়ে মানে পিছিয়ে নেই, তাহলে আমাকে জব দিবে না কেন? ইন্টার পাস, কিন্তু ভার্সিটিতে ভর্তি হই নাই, যে যাওয়া আসার কষ্ট, তারপর একটু আর্থিকভাবে সমস্যা ফ্যামিলিতে। আমার আব্বু আমার মতো, আমার একটা ভাই আমার মতো। আমি পড়াশোনা করতে চাই, তার সাথে সাথে একটা জবও করতে চাই, যাতে নিজের খরচটা নিজে চালাইতে পারি। সরকার যদি আমাদের মতো মানুষের একটা কর্মস্থল করে দেয়, তাহলে আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো না। এরকম প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে মতবিনিময়ের আয়োজন করে ডিসেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন DRRA। শ্রম মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয় যদি প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য কোনো কৌশলপত্র না থাকে, কোনো বাজেট না থাকে, কোনো প্রকল্প না থাকে, তাহলে প্রতিবন্ধীদের যে মূলধারার কর্মসংস্থান সেটার জায়গা থেকে কিন্তু তারা পিছিয়ে ছিল, পিছিয়ে থাকবে, এবং এটা কিন্তু একদিন রাষ্ট্রের জন্যই বার্ডেন হবে। শ্রমবাজারে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতাকে কাজে লাগাতে নতুন কিছু উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সেপারেট একটি ডিপার্টমেন্ট আমরা করার পরিকল্পনা করছি। এটি খুব অতি সত্বর হয়ে যাবে। এটি যদি হয়, আমি মনে হয় কাজ করার আমার সুযোগ সৃষ্টি হবে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধকতার শিকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস 2024 পালিত হয়েছে। সুস্থ পরিবেশ ও স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে খুলনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের র্যালি বের করা হয়। বুধবার সকালে শহীদ হাদিস পার্ক থেকে বের হয়ে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের অতিরিক্ত বিভাগীয় পরিচালক তবিবুর রহমান। আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেতন হই স্লোগানে বরিশালে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বরিশালের উপপরিচালক গৌতম বড়ই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন। রংপুরে বেড়ে যাওয়া শব্দ দূষণ রোধে সম্মিলিত উদ্যোগ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের আলোচনা সভায়। প্রশাসনের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যত দিন যাচ্ছে বিক্ষোভ তত বাড়ছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত শিক্ষার্থী সহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় 79 ফিলিস্তিনি নিহত ও 86 জন আহত হয়েছে। গাজার রাফা শহরে বিমান হামলায় একই পরিবারে 3 জন মারা গেছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ এবং সিনেমা। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও অসাম্প্রদায়িক চেতনা ভিত্তিক মঞ্চনাটক সার্কাস। প্রাচ্যনাট প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন আজাদ আবুল কালাম। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাখাওয়াত হোসেন রিজভী, জাহাঙ্গীর আলম, শাহানা রহমান সুমি, সঞ্জিদা আনোয়ার, প্রীতি এবং অন্যরা। পূবালী ব্যাংক কৃষি সংবাদ।
নেত্রকোনা ও কিশোরগঞ্জে হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। দু জেলাতে ফলন ও বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন চাষি। দ্রুত ধান কাটা ও মাড়াই করতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করছেন তারা। নেত্রকোনা থেকে জাহিদ হাসান এবং কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। নেত্রকোনায় বোরো ধান ঘরে তুলতে 850টি আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে এ অঞ্চলে 15 ভাগ ধান কাটা শেষ হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যেই হাওরের সকল ধান কাটা শেষ হবে। সরকারের ভর্তুকি দামে বিতরণ করা কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রতিদিন 100 শ্রমিকের কাজ করতে পারায় শ্রমিক সংকটও দূর হয়েছে। 13 জমি লাগাইছি, আড়াতে কাটাতে 7 মণ 8 মণ 9 মণ ধরে ধান হইতাছে। ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ, আল্লাহ ফলন ভালো দিছে। প্রায় 10 একর জমি করছি, এরপরে গিয়ে ফসল ভালো হয়েছে, 7 থেকে 8 মণ ধরে ধান হইতেছে। এই ধানের ফলন ভালো, হাইব্রিড ধান খুব ভালো হয়েছে, 7 থেকে 8 মণ ধরে হচ্ছে এবং ধানের দরও ভালো। 9 থেকে আমরা এই যে 1000 টাকা ধরে আমরা ধান বিক্রি করছি। 150 মণ ধান হয়েছে, ধান বেচছি, হুনা দিতাছি, হুমাইতাছি। জেলায় এবার 1,85,320 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক ভাই যাদের জমির ধান পেকে গেছে তাদেরকে আমরা ধানগুলি দ্রুত কর্তন করার ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছি। হাওড়া এলাকায় কৃষক ভাইরা যারা আছেন এবার ধানের রোগ এবং পোকার আক্রমণ কম হয়, তারা ফলন ভালো পাচ্ছেন এবং তারা খুবই খুশি হাওড়ের যে ফলন এটা দেখে। হাওরের জেলা কিশোরগঞ্জে আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে। ধান টান আমরা কাটতেছি, ভালোই লাগতেছে। বিষয় হইলো এখন গরম হইলো, এবার ধানের যে পরিমাণ, এই পরিমাণে মনে করেন যে আমরা আমোদ লাগতেছে। আলহামদুলিল্লাহ এবার খুব ভালো ফলন আছে, কিন্তু ফলন তো হয়েছে ঠিকই, কিন্তু দামটা যাতে সঠিক দাম পাই। কমসে কম 10 বছর ধরে ধান কাটতেছে, এবারে ফসল খুব ভালো ফসল। ধান কাটতেছে তো গরমের না যাও, অতিরিক্ত গরম, একটু পর জেরানি লাগে। এখন তো ধানের দামটা একটু বাড়ায় দিতে মনে হয় আমরা একটু কষ্ট করে একটু দূর হইব, জীবনটা একটু বাঁচলো আমরা। চলতি বছর কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নওগাঁর মহাদেবপুরে হাজার হাজার তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভীম পাহান নামের এক ব্যক্তি। এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরও উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। ইমরুল কায়েসের তথ্য এবং ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। নওগাঁর মহাদেবপুরের ভীমপুর ইউনিয়নের চ্যাংকুড়ি থেকে লক্ষ্মীপুর, জালালপুর, রসুলপুর, গণেশপুর ও তেপাইন সহ বিভিন্ন গ্রামীণ সড়কের দুপাশে শোভা পাচ্ছে সারি সারি তালগাছ। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে মাত্র 16 বছর বয়সে তালগাছ রোপণ শুরু করেন ভীম পাহান। তার রোপণ করা প্রায় 10,000 তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শুধু রোপণই নয়, গাছের পরিচর্যাও করেন তিনি। আমি 2 পাশেই গাছ লাগাই, আমার 3 মিটার গাছ লাগে, ভালো লাগে। এখন গাছগুলো তালের গাছ লাগাইছি 2 পাশে, গাছগুলো বড় বড় হয়েছে, খুব ভালো লাগে, সুন্দর হয়েছে গাছগুলো, দেখার ইচ্ছাও হয়। আমাদের এই রাস্তা 2 পাশে তাল গাছ বহু লাগাইছে, তো এতে আমাদের বজ্রপাত হাতে আমরা অনেক উপকৃত। এখানে করে তাল বীজ মাঝে মধ্যে বিভিন্ন রাস্তা ঘাটে লাগাতে একজন আদিবাসী সম্প্রদায় তার সচেতনতায় আমরা কিন্তু আকৃষ্ট তার প্রতি। শোভা বর্ধনের পাশাপাশি মাটির ক্ষয়রোধ, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্রমবর্ধমান বজ্রপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব তালগাছ। বজ্রপাত ঠেকানোর জন্য তাল গাছ খুবই উপকারী। 2 ধার দিয়ে পানির প্রয়োজন রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম হয়, সেই জায়গায় তাল গাছ লাগানো থাকে, সেই রাস্তাটা নিশ্চিত ভাঙনের মুখ থেকে তাল গাছ রক্ষা করে। আর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে তাকালে তো আছেই, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উপরে আকাশে। এই যে তাল গাছ নিয়ে আমাদের কত সাহিত্য আছে, কাজে একদিক দিয়ে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান সব দিক দিয়ে এই তাল গাছ আমাদের কাছে উপকার করে। বর্তমানে যে গাছগুলো রসুলপুর রোডে আছে, নিঃসন্দেহে একটা জাতীয় সম্পদ। যেহেতু তাল গাছগুলো আমাদের বজ্র নিরোধকের কাজ করে, নিঃসন্দেহে গাছগুলো পরিচর্যা করে বেড়ে উঠুক, এটা আমরা কিন্তু চাই। জলবায়ুর অভিঘাত মোকাবেলা সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ রোপণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
যাওয়া যাক এখনকার আয়োজনে। সাভারের রানা প্লাজা ধসের 11 বছর আজ। ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছেন নিহতদের স্বজন, আহত এবং শ্রমিকরা। সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া ভবনের সামনে সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। 2013 সালের 24শে এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে নিহত হন অন্তত 1138 জন শ্রমিক। আহত হন 2438 জন। ট্র্যাজেডির 11 বছরেও দায়ী ব্যক্তিদের বিচার না হয় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। চট্টগ্রামে 137তম বন্দর দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। সে সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত বেই টার্মিনাল নির্মাণ হবে পুরোটাই বিদেশি অর্থায়নে। চট্টগ্রামের এতে বিনিয়োগ হবে 9 থেকে 10 বিলিয়ন ডলার। 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসে কন্টেইনার হ্যান্ডলিং এর আগের অর্থ বছরের তুলনায় 8.2% বেড়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর টার্মিনাল এবং আলোচিত বে টার্মিনাল নির্মাণ হলে সত্যিকার অর্থেই চট্টগ্রাম বন্দর হবে এই অঞ্চলের পোর্ট। আরও বলেন, মাস্টার প্ল্যান সহ সব নকশা চূড়ান্ত হয়ে গেছে, এতে 4টি টার্মিনাল করা হবে। চট্টগ্রাম তথা বাংলাদেশ হবে একটা বিশ্বের অন্যতম একটা হাব পোর্ট। সাউথ এশিয়া বিশেষ করে তাদের সমস্ত কার্গোগুলোই তখন আমাদের এই হাব পোর্টের মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে। পাশাপাশি সিঙ্গাপুর পোর্ট যেরকম দেখেছেন, আমাদের এই বে টার্মিনালটা হলে আমরা কোনো কাজে পিছিয়ে থাকবো না, হয়তোবা তাদের থেকে অনেক আমরা একটা পর্যায়ে আরো এগিয়ে যেতে পারবো। সেই সক্ষমতাটা আমাদের তৈরি হতে যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু দেখেন সিঙ্গাপুর পোর্ট অথরিটি আমাদের পার্টনার হতে যাচ্ছে। পেশাগত দায়িত্ব পালনের সময় চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন মোহাম্মদ সেলিমুল্লাহর উপর সন্ত্রাসী হামলা এবং চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসেন তৌফিকের গ্রামের বাড়িতে লুটপাটের ঘটনা সহ 3 সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেন। সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ সহ অন্যরা। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা। সচিবালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা জানান। হাইকমিশনার বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রতিবেশী দুদেশের মধ্যে সম্পর্ক রয়েছে। পরিবেশগত মিল থাকায় একই ধরনের দুর্যোগের মুখোমুখি হয় দুই দেশ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে কিভাবে সহায়তা করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। সব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি আমরা এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া সবসময় প্রতিটা ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেটাও আমরা পরস্পর আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে এবং তারা সবসময় এই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করতেছে, ভবিষ্যতে সাপোর্ট তারা অব্যাহত রাখবে। জলবায়ু ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশ আর জানেন ইন্ডিয়ার একই পরিবেশে একই রকমই প্রকৃতি, জিওলজিক্যাল কন্ডিশনও সেম। সুতরাং আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সমস্যাটা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পরে জানিয়ে দিচ্ছি নগরবাসী বিনা কারণে হাইড্রোলিক হর্নের ব্যবহারে সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশু, প্রবীণ ও পথচারীরা। অতিরিক্ত শব্দ দূষণে নানা মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে সারা দেশের মতো রাজধানীতে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন থাকায় বেশ কিছু পরিবহনকে শাস্তির আওতায় আনেন ভ্রাম্যমাণ আদালত। শিশু পর্নোগ্রাফি তৈরির অন্যতম হোতা টিআইএম ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া সহ দুজনকে রাজধানী খিলগাঁও থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে ছিন্নমূল ছেলে শিশুদের লোভের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি তৈরি করে আন্তর্জাতিক সাইটে আপলোড এবং ক্রেতাদের সরবরাহ করত কিবরিয়া।
দুটি অ্যাপের মাধ্যমেও বিদেশে ভিডিও পাঠাতো টিপু কিবরিয়া। পুলিশ জানিয়েছে তাকে গ্রেপ্তার করার সময় একজন শিশুকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় শিশু পর্নোগ্রাফির কন্টেন্ট ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম, 1000 অশ্লীল ভিডিও ও 25,000 ছবি। টিপুকে 2014 সালে একই অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে তার যে ক্লায়েন্ট আছে তাদের চাহিদা মাফিক সে বিভিন্ন বন জঙ্গলে গিয়েও সে এরকম ছেলেদের নিয়ে গিয়ে মাইনর ছেলেদের নিয়ে গিয়ে সেখানে সে ঝোপের মধ্যে ছবি তুলে, ঝোপের মধ্যে সে ভিডিও করে। সে ভিডিও তার বাসায় নিজস্ব একটা ভিডিও প্যানেল আছে, এডিটিং প্যানেল আছে, সেখানে সে এডিট করে সে আন্তর্জাতিক বিভিন্ন যে পর্নোগ্রাফির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপলোড করত। বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, পাট শিল্পের উন্নয়ন ও সমস্যা সমাধানে জুট কাউন্সিল গঠন করা হবে। ঢাকা ক্লাবের স্যামসান এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন BJM এর 40তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি কথা বলেন। BJM এর চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ এমপি, FBCCI এর ভাইস প্রেসিডেন্ট শমী কায়সার, প্রাক্তন ও নবনির্বাচিত পর্ষদ পরিচালকগণ এবং পাট ও পাট পণ্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর।